হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তরল পদার্থের প্রসারণ শিখব। এখানে থিওরিও বুঝবো এবং প্রশ্নও করব আমরা, ঠিক আছে। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার কোশ্চেনগুলো আমরা সলভ করব এবং কোশ্চেন থেকে কিন্তু আমরা থিওরিগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা থিওরি বুঝবো। আচ্ছা দেখো, এখানে কি বলছে, এই যে তরল পদার্থের প্রসারণ, ওকে, এর আমরা কি দেখব, প্রশ্ন দেখবো, গাণিতিক উত্তরধর্মী প্রশ্ন। আচ্ছা এইটা, ওকে। তো প্রথম কোশ্চেনটা কি বলছে, বলছে 0°C ও 100°C তাপমাত্রায় পারদের ঘনত্ব, এখানে কি বলেছি, ঘনত্ব বলে দিয়েছি, মানে ডেনসিটি তোমাকে বলে দিয়েছি। ক্লিয়ার হয়েছে, ডেনসিটি তোমাকে এখানে বলে দিয়েছি। যথাক্রমে 0°C টেম্পারেচারে যে ডেনসিটি সেটা কত, 13.6 × 10⁻³ kg/m³, এটা বলেছে। আর 100°C তাপমাত্রায় পারদের যে ডেনসিটি সেটা কত বলেছে দেখো, 13.35 × 10⁻³ kg/m³। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করার দরুন দেখো ডেনসিটি কিন্তু কমে গেছে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমাদেরকে বের করতে হবে, মানে গামা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো আমরা কঠিন পদার্থের প্রসারণ দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা তিনটে প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। এক দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয় ক্ষেত্রীয় প্রসারণ মানে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ, তাই তো। কারণ ওইখানে কি আমরা দেখেছিলাম যে কোনো কঠিন পদার্থের কি দৈর্ঘ্য, ভলিউম, ক্ষেত্রফল সবই থাকে, বাট তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এই দৈর্ঘ্য এবং যে ক্ষেত্রফল সেগুলো কিন্তু থাকে না। কারণ তরল পদার্থকে তুমি যে পাত্রে রাখবে সেই আকারে কিন্তু ধারণ করবে সে, তাই না। মানে তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই, তাকে যে পাত্রে রাখা হবে তার আকার সে ধারণ করবে। তুমি একটা বাটি নিলে, বাটির মধ্যে জল নিলে, তাহলে জলের যে আকার সেটা কী হবে, বাটির যে আকার তার সেই আকারটাই কিন্তু জল ধারণ করবে। মানে জলের কোনো নির্দিষ্ট আকার নেই, মানে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার হয় না, তাকে যে পাত্রে রাখা হবে তারই আকার সে ধারণ করবে, তাই তো। তার ফলে কি হয়, তাদের দৈর্ঘ্য বা প্রস্থের কোনো প্রসারণের গল্প আসেই না, শুধুমাত্র আয়তন প্রসারণের গল্প আসে। তাই তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আমরা আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এবং আমি আস্তে আস্তে আরও বলবো, এই যে তরল পদার্থের যে আয়তন প্রসারণ, এই আয়তন প্রসারণ আবার দু ধরনের হয়। এক হচ্ছে কি আপাত প্রসারণ, আর এক হচ্ছে কি প্রকৃত প্রসারণ। আমি একটুখানি বলে নিই, তারপরে আমি শুরু করছি। দেখো, ধরো তুমি একটা পাত্র নিয়েছো, এটা একটা পাত্র, এবার পাত্রের মধ্যে তুমি কি দিয়েছো, জল বা তরল দিয়েছো, লিকুইড তুমি রেখেছো, ওকে। এটা হচ্ছে তোমার লিকুইড আছে এখানে, আর এটা তোমার কন্টেইনার, ওকে, মানে যে পাত্রটা তুমি নিয়েছো সেই পাত্র। এইবার তুমি যদি এটাকে টেম্পারেচার দাও, মানে হিট দাও, তাহলে কি হবে, তাহলে এই জলটার তো এক্সপ্যানশন হবে, মানে ভলিউম বাড়বে, তাই তো, আয়তন প্রসারণ হবে জলটার, বুঝলাম। এইবার তুমি যদি একটু ডিপলি ভাবো, তুমি যে পাত্রটা নিয়েছো সেটা একটা সলিড, তাহলে সেও তো তাপমাত্রা পাচ্ছে, তাহলে তারও তো আয়তন প্রসারণ হবে, তাই নয় কি। তাহলে পরে এই যে পাত্রটারও কিন্তু আয়তন প্রসারণ হবে। ব্যাপারটা কি হয় দেখো, কঠিন পদার্থের যে আয়তন প্রসারণ হয় আর যে তরল পদার্থের আয়তন প্রসারণ হয়, এদের মধ্যে যদি আমরা তুলনা করি, কি দেখা যায় যে তরল পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ অনেকটা বেশি হয় কঠিনের তুলনায়। তার জন্য কঠিনের যে আয়তন প্রসারণটা সেটাকে আমরা কি মানে নেগলেক্ট করে দিই, উপেক্ষা করে দিই, আমরা নেগলেক্ট করে দিই, বেশিরভাগ আমাদের চোখে পড়েই না। মানে কঠিন পদার্থের যে আয়তন প্রসারণ সেটাকে আমাদের চোখে পড়েই না, কিন্তু তরল পদার্থের আয়তন প্রসারণ কিন্তু আমাদের চোখে ইজিলি ধরা পড়ে যায়। তাই আমরা এখানে কি করি, এই যে পাত্রটার কিন্তু যে আয়তন যে প্রসারণ সেটাকে কি আমরা নেগলেক্ট করে দিই, তাই তো। যদি তুমি এটাকে নেগলেক্ট করে এই তরলের যদি আয়তন প্রসারণ দেখো, সেটাকেই বলবো আমরা কি আপাত আয়তন প্রসারণ, ঠিক আছে। অ্যাপারেন্ট মানে এক্সপ্যানশন হবে অফ লিকুইড, অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড। আর তুমি যদি এই কন্টেইনারটারও আয়তন প্রসারণ কনসিডার করো এই লিকুইডের সাথে, তখন সেটাকে তুমি বলবে প্রকৃত আয়তন প্রসারণ। জিনিসটা কি বোঝাতে পারলাম, মানে তুমি যখন
একদম অ্যাপ্রক্সিমেশন করছো যখন তুমি অ্যাপ্রক্সিমেশন করছো যখন, মানে যখন তুমি কন্টেইনার বা পাত্রটার যখন আয়তন প্রসারণটাকে তুমি নেগলেক্ট করছো, তখন কি সেটাকে বলছে আমরা তার মানে সেই লিকুইডটার কি আপাত আয়তন প্রসারণ, মানে শুধুমাত্র তুমি কি লিকুইডের আয়তন প্রসারণ দেখছো। অ্যাকচুয়ালি তো সেটা তার মানে শুধুমাত্র লিকুইডের আয়তন প্রসারণ নয়, কারণ পাত্রটাও তো ভাই এক্সপ্যান্ড করে গেছে। বুঝতে পারছো কথাটা আমার? মানে পাত্রটাও তো তাপমাত্রা দেওয়ার ফলে কি পাত্রটা তো এরকম বেঁকে গেছে, এরকম এক্সপ্যান্ড করে গেছে। মানে কি এই পাত্রটা যদি বড় হয়ে যায়, ভলিউম যদি বেশি হয়, তাহলে কি লিকুইডের ভলিউমে বেশি হবে, তাই না? তার জন্য সেটাকে বলছি কি আমরা আপাত প্রসারণ। যখন তুমি পাত্রের মানে পাত্রের আয়তন প্রসারণটাকে তুমি নেগলেক্ট করবে, তখন সেটাকে বলবো কি আপাত আয়তন প্রসারণ। আর যদি তুমি পাত্রের আয়তন প্রসারণটাকে ইনক্লুড করো লিকুইডের সাথে, তখন সেটাকে বলবো প্রকৃত আয়তন প্রসারণ। জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে দেখো প্রকৃত আয়তন প্রসারণটা কি হয়, আমরা যদি প্রকৃত আয়তন প্রসারণ লিখি তাহলে এরকম লিখতে পারবো, প্রকৃত আয়তন প্রসারণ সেটা দুটো হবে, তাই তো? প্রসারণ ইকুয়াল টু তুমি কি লিখবে, মানে এই যে লিকুইড, মানে এটা অবশ্যই লিকুইডের ক্ষেত্রে, হ্যাঁ মানে এটা লিকুইডের ক্ষেত্রে, তাহলে এই যে লিকুইডের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ, বুঝতে পারলে? তাহলে আপাত আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। জিনিসটা কি বোঝাতে পারলাম? তাই তো হওয়ার কথা, তাই নয় কি? কারণ যখন তুমি প্রকৃত আয়তন প্রসারণ দেখছো, প্রকৃত আয়তন প্রসারণ মানে কি এই লিকুইডটার আয়তন প্রসারণ দেখবে তুমি, প্লাস এই পাত্রের আয়তন প্রসারণটাকেও তুমি দেখবে। তাহলে দুটো যোগফলই তো প্রকৃত আয়তন প্রসারণ। মানে অ্যাকচুয়ালি যে লিকুইডটার এক্সপ্যানশন আছে সেটাই তোমার মানে কি লিকুইডটার আপাত আয়তন প্রসারণ প্লাস কন্টেইনারটার আয়তন প্রসারণ। বুঝতে পারলে? আচ্ছা, বুঝলাম। আমাদের কোশ্চেনে ডেনসিটি নিয়ে বলেছিল, তাই না? তাহলে একটা পারদের ডেনসিটি 0 ডিগ্রি সেলসিয়াস একটা ডেনসিটি, আবার 100 ডিগ্রি সেলসিয়াস একটা ডেনসিটি বলে দিয়েছে। এবার দেখো তুমি যদি আয়তন প্রসারণ দেখো, লিকুইড বা কঠিন পদার্থের আয়তন প্রসারণ যেরকম ফর্মুলা হয়েছিল, তাহলে চেঞ্জ হবে, তাই তো? মানে প্রসারণ মানে চেঞ্জ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল আয়তন প্রসারণ, এটা আয়তন প্রসারণ মানে চেঞ্জ ইন ভলিউম। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু মানে যেটা হয় প্রপোর্শনাল টু ইনিশিয়াল ভলিউম আর প্রপোর্শনাল টু টেম্পারেচারের ডিফারেন্স, রাইট? তাহলে তুমি লিখতে পারো এই প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ইন্টু ভিআই মানে ইনিশিয়াল ভলিউম ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স। ডেল্টা টি হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, তুমি লিখতে পারো, অসুবিধা কিছু নেই। মানে ডেল্টা টি ইকুয়াল টু ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝলাম। তাহলে এইটা তোমার কি ভিএফ মাইনাস ভিআই ইকুয়াল টু গামা ইন্টু, আচ্ছা এটা আমি যদি লিখি টিএফ মাইনাস টিআই, তাহলে এখান থেকে তুমি ভিএফ ইকুয়াল তুমি কি লিখতে পারো, এটাকে ডান দিকে নিয়ে নাও, তাহলে প্লাস হয়ে যাবে গামা ইন্টু ভিআই ইন্টু টিএফ মাইনাস টিআই, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো দেখো, সুতরাং ফাইনাল ভলিউম অফ দ্য লিকুইড ইকুয়াল টু ভিআই যদি কমন নাও একই রকম 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি লিখে দিচ্ছি। ওকে, তাহলে এইটা তুমি পাচ্ছ। জিনিসটা কি বোঝাতে পারলাম? এটা তোমার কি ভলিউম মানে ফাইনাল ভলিউম তুমি পেলে। হ্যাঁ, আচ্ছা তুমি যদি ডেনসিটির কথা বলো, ডেনসিটি একই রকম, কারণ আমরা ডেনসিটির ডেফিনেশন কি জানি, ডেনসিটিকে যদি আমি সাপোজ রো দিয়ে রিপ্রেজেন্ট করি, ডেনসিটি বলছে মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। তাহলে ফাইনাল ডেনসিটি কী হবে বলো? সুতরাং তুমি বলবে যে রো এফ মানে ফাইনাল টেম্পারেচার টিএফ টেম্পারেচারের ডেনসিটি যদি রো এফ হয়, তার ক্ষেত্রে কি মাস বাই ভলিউম ভিএফ হবে। আর ইনিশিয়াল টি আই টেম্পারেচারে যদি ডেনসিটি রো আই হয়, তাহলে তুমি বলবে মাস পার ইউনিট ভলিউম ভিআই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বলতে পারো, সুতরাং দেখো রো এফ ইকুয়াল টু এম বাই এই যে ভিএফ, ভিএফ মানে কত, ভিআই ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি,
তাই নয় কি? এবার m/vi সেটা মানে কি রো আই, তাহলে তুমি কি বলতে পারো? সুতরাং rho f that is equal to rho I into 1 plus gamma into delta t to the power minus 1, এইটাকে তুমি কি বাইনোমিয়াল এক্সপানশন করে দাও। বাইনোমিয়াল এক্সপানশন করলে তুমি পাবে কি rho I into 1 minus gamma into delta t, এই যে মাইনাস 1 রয়েছে তাই মাইনাস 1 আসে, এবং পরবর্তী আরও টার্ম থাকে, বাট আমি হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করব, কারণ কি গামাটা নিজেতেই খুবই ছোট, তাকে যদি আবার হোল স্কোয়ার করো বা হোল কিউব করো সেগুলো কি আরও ছোট হয়ে যাবে, তাই না? তাই হায়ার টার্মগুলোকে আমরা কি নেগলেক্ট করে দিই আমরা। ওকে, হায়ার টার্মস will be neglected. ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এটা হচ্ছে তোমার কি রো এফ ফাইনাল ডেন্সিটি। তাহলে এর ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়, তার মানে কি এখান থেকে বুঝতে পারছো ডেন্সিটি কমে যায়, ডেন্সিটি কমে যাওয়ার কথা, তাই না? মানে সেরকমই বোঝাচ্ছে আর কি ফর্মুলাটা। আচ্ছা, এটাকে যদি তুমি এরকমভাবে লেখার চেষ্টা করো, দেখো এটাকে যদি জাস্ট একটুখানি সিম্পলিফাই করি, তাহলে রো আই ঢুকিয়ে দিই যদি ভেতরে, তাহলে কী হবে রো আই গামা ইন্টু ডেল্টা টি। তাহলে এটাকে বাদিকে নিয়ে চলে আসো, তাহলে রো এফ মাইনাস রো আই ইকুয়াল টু মাইনাস রো আই গামা ইন্টু ডেল্টা টি। এই মাইনাস দিয়ে যদি মানে বোথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করে তাহলে কী হবে রো আই মাইনাস রো এফ ইকুয়াল টু রো আই গামা ইন্টু ডেল্টা টি। দেখো একটুখানি থিওরি বুঝে নাও, তাহলে তোমার কি প্রবলেম করতে সুবিধা হবে। তাহলে তুমি গামা ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু তুমি কি বলতে পারো, দেখো রো আই মাইনাস রো এফ ডিভাইডেড বাই রো আই, তাই তো? তাহলে গামা ইকুয়াল তুমি বলতেই পারো যে রো আই মাইনাস রো এফ ডিভাইডেড বাই রো আই ইন্টু ডেল্টা টি। তাহলে এইটা হচ্ছে তোমার কি ভলিউম কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, তাই না? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে সবই, সব পুট করে দাও। সো নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, ডেল্টা টিটা কি টি আই মাইনাস মানে টি এফ মাইনাস টি আই হবে। তো তোমাকে টি আই বলে দিয়েছে সাপোজ 0 ডিগ্রি সেলসিয়াস, আর টি এফ তোমাকে বলে দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তোমার কোশ্চেন অনুসারে। তাহলে এই টেম্পারেচারে ডেন্সিটি বলেছে, আবার এই টেম্পারেচারে ডেন্সিটি বলেছে। এটা বলেছে 13.6 বোধ হয় 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। আর এখানে একটু দেখেই নিই, 13.6 10 টু দি পাওয়ার, আর 100 ডিগ্রিতে কত 13.35 13.35 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। ক্লিয়ার হয়েছে? তাহলে সব ভ্যালুগুলো তুমি পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। সুতরাং তুমি বলবে আচ্ছা গামা ইকুয়াল টু রো আই কত 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস রো এফ 13.35, ঠিক লিখলাম? 13.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই রো আই কত বলেছে 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস না সরি প্লাস 3, হ্যাঁ প্লাস 3 ছিল না, প্লাস 3 ঠিক। আর ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, তাহলে 100 মাইনাস 0। এইটাকে তোমরা ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। তাহলে দেখো উপরে আর নিচে দুজনেতেই কিন্তু 10 টু দি পাওয়ার 3 রয়েছে, তাহলে তুমি কেটে দিতে পারো। সুতরাং এখানে লিখতে পারো কি 13.6 মাইনাস 13.35 ডিভাইডেড বাই 13.6 ইন্টু 100। ওকে, এটা তুমি লিখতে পারো। এটাকে তুমি ক্যালকুলেট করো, তোমার কিন্তু আনসার চলে আসবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে কত হয় একবার দেখে নেওয়া যাক, এক সেকেন্ড। আচ্ছা 13.6 মাইনাস 13.35, তাই না? ওকে, ভাজিত 13.6 ভাজিত 100, তাহলে এরকম আনসারটা আসে 0.0000
18 পার ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্সিমেট গামা ইকুয়াল টু এরকম আনসার আসছে। হ্যাঁ ঠিকই লিখেছি, জাস্ট এটা মানে এটাকে তুমি 10⁻⁻4 আকারে লিখেছো, কোনো অসুবিধা নেই। তো এটাকে তুমি এরকম লিখতে পারো, তাহলে 4 মানে এরকম 1.8 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? তো কিছুই না কোশ্চেনটা, কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে, একটা ফিজিক্স বোঝো তুমি এখানে। তাহলে দেখো 0 ডিগ্রি টেম্পারেচারে ডেন্সিটি বেশি, কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করার দরুন কিন্তু ডেন্সিটি কমে গেছে। ভলিউমের ক্ষেত্রে যেমন কি বেড়ে যায়, মানে টেম্পারেচার বাড়ানো হচ্ছে, ভলিউম বেড়ে যায়, মানে একদম ন্যাচারাল কিছু লিকুইডের ক্ষেত্রে তাই পাই আমরা। বাট একটা এক্সেপশন রয়েছে ওয়াটারের ক্ষেত্রে, আমি আস্তে আস্তে সব বলবো, চাপ নেই। ওয়াটারের ক্ষেত্রে এটা পাওয়া যায় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি তুমি 4 ডিগ্রি সেলসিয়াসে আসো, এইটুকুনির মধ্যে কিন্তু একটুখানি ব্যতিক্রম জিনিস দেখা যায়। সেটা কি, সেগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো, না পড়লে আমি সব বলবো, চাপ নেই। মানে কি হওয়া দরকার, টেম্পারেচার বাড়ছে, নিশ্চয়ই ভলিউমটা বাড়ার কথা, কিন্তু দেখা যায় ভলিউমটা কমে যায় এবং ডেন্সিটি বেড়ে যায়। বুঝতে পারলে? ভলিউম কমে যায়, মানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত যদি টেম্পারেচার তুমি বাড়াও, এই বাড়ানোর দরুন কিন্তু ভলিউমটা কমে যায় এবং ডেন্সিটি বেড়ে যায়। এবং তাই বলি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ডেন্সিটি ম্যাক্সিমাম। যখন তোমাদের উদস্থিতিবিদ্যা পড়িয়েছিলাম তখন দেখে বলেছিলাম আমি কি, সেখানটায় যে আপেক্ষিক গুরুত্ব যখন পড়েছিলাম তখন বলেছিলাম না যে জলের ডেন্সিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, এইখান থেকে জিনিসগুলো বোঝা যায়। ঠিক আছে, যাই হোক আমরা প্রবলেম করবো, চাপ নেই। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, বলছে গামা আয়তন প্রসারণ গুণাঙ্কের তরল দ্বারা, মানে গামা আয়তন প্রসারণ গুণাঙ্কের তরল, মানে একটা তরল যার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। বলছে একটি পাত্র পূর্ণ আছে, মানে একটা পাত্রের মধ্যে সেই তরলটা রাখা রয়েছে যার হচ্ছে গিয়ে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। বুঝলাম। পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে যে পাত্রের মধ্যে তুমি রেখেছো সেই পাত্রের যে উপাদান, মানে সেই পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলে দিয়েছে। বুঝলাম। বলছে উত্তপ্ত করলে, মানে উত্তপ্ত করলে মানে সেই পাত্রটাকে তুমি উত্তপ্ত করছো, যদি তরলটি উপচে পড়ে, মানে তরলটা কি উপচে পড়বে, মানে ধরো বাটি নিয়েছো তুমি, বাটি একটা পাত্র, তার মধ্যে জল রেখেছো তুমি বা কোনো একটা তরল তুমি রেখেছো, এইবার সেই পাত্রটাকে তুমি হিট করছো, তার ফলে কি বলছে, একটা কন্ডিশন বলেছে, যদি তরলটা উপচে পড়ে, মানে একদম পাত্র থেকে বাইরে বেরিয়ে চলে আসে, যেরকম ওই যে দুধ জাল দিলে পরে দুধ উপচে পড়ে আসে, তাই না? তার কারণ কি বলো তো, দুধ উপচে পড়ে যায়, এগুলো বলতে হয় তোমাদের নিজেকে। হ্যাঁ, আচ্ছা বলছি আমি, তাহলে পরে গামা এবং যে আলফা এর মধ্যে সম্পর্ক কি? দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেন দুধ উপচে পড়ে যায়। দেখো কোশ্চেন নাম্বার 2। ওকে, ধরো তোমাকে ছবি এঁকে দেখাই, এরকম একটা পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে ধরো লিকুইড রয়েছে, একটা লিকুইড তুমি দিয়েছো। ক্লিয়ার হয়েছে? যে পাত্রটা তুমি নিয়েছো, এই পাত্রটা মানে পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলে দিয়েছে। আলফাটা কি? পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গুণাঙ্ক গুণাঙ্ক। বুঝতে পারলে? তাহলে পরে এই পাত্রের ভলিউম মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হয় বলো তো? সুতরাং পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3 টাইমস অফ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই না? আমরা তো আগে শিখেছিলাম। সুতরাং আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা যাই তুমি গামা, আচ্ছা গামা কিছু লিখলাম না, জাস্ট 3 আলফা লিখে দিলাম আমি। ঠিক আছে, এই যে লিকুইডটা, এই লিকুইডটার যে ভলিউম মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা গামা বলে দিয়েছে। এইবার পাত্রের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমি পেলাম 3 আলফা, পাত্রের ক্ষেত্রে 3 আলফা পেলাম, আর লিকুইডটার ক্ষেত্রে পেলাম গামা। এবার এই লিকুইডটা কখন উপচে পড়বে? যদি দেখো পাত্রটার তো এক্সপ্যানশন হবে, মানে পাত্রটাও কিন্তু হিট পাওয়ার ফলে সে এক্সপ্যান্ড করবে। এবার ভলিউম মানে যে তোমার ইয়েটা কি বলে, লিকুইডটা এক্সপ্যান্ড করবে। এবার লিকুইডটা যদি অনেক বেশি এক্সপ্যান্ড করে তাহলে কি পাত্রের বাইরে চলে আসবে একদম,
তার মানে একদম সিম্পল কন্ডিশন। তাহলে কন্ডিশনটা কি হওয়া দরকার? কন্ডিশনটা কিন্তু অবশ্যই এটা হওয়া দরকার, আর কিছুই না। মানে যে তরলটা তুমি নিয়েছো, যে তরলের যদি এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আর এই পাত্রের এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, মানে পাত্রের এক্সপ্যানশন কোএফিসিয়েন্টের থেকে যদি তরলের এক্সপ্যানশন কোএফিসিয়েন্টটা বেশি হয়, তবেই তো বাবা সেই লিকুইডটা পাত্র থেকে উপচে পড়বে। যদি এরকম হতো না, পাত্রটার এক্সপ্যানশন বেশি হচ্ছে লিকুইডের থেকে, তাহলে লিকুইড কখনোই পড়তে পারবে না। বুঝতে পারলে? তাহলে এটাই তোমার কন্ডিশন। জাস্ট এক লাইনের উত্তর, কিছুই না। দেখো এই যে এটা অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেনটা। বলছে জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন 99.8 সেন্টিমিটার কিউব থেকে 100 সেন্টিমিটার কিউব হয়। দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। টেম্পারেচারটা তুমি কী করেছো? দেখো এখানে ডিক্রিজ করেছো। টেম্পারেচার 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি করেছো তুমি, টেম্পারেচার তুমি কমিয়েছো। তুমি ন্যাচারালি কি বলবে? ভাই টেম্পারেচার কমানো হচ্ছে মানে তো এক্সপ্যানশন হবে না, মানে আরও কম্প্রেসড হবে, তাই না? কারণ টেম্পারেচার বাড়ালে আমরা জানি কি এক্সপ্যানশন হয়, মানে আয়তন মানে বেড়ে যায়। কিন্তু টেম্পারেচার যদি কম হয় তাহলে কি সেখানে কম্প্রেশন হবে? বাট এইখানে যদি তুমি দেখো ভালো করে এই ভ্যালুটা, তাহলে তুমি বুঝতে পারবে তার কিন্তু উল্টো হয়েছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয়েছে তোমার দেখো 99.8 সেন্টিমিটার কিউব, বাট 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু তাপ এই ভলিউম 100 সেন্টিমিটার কিউব। তার মানে কি বেড়ে গেছে না? তুমি টেম্পারেচার রিডিউস করেছো, বাট আয়তন বা ভলিউম কিন্তু ইনক্রিজ করে গেছে। এটাই হচ্ছে তোমার জলের কি বিপরীত ধর্ম। বুঝতে পারলে? এই 0 থেকে 4-এর মধ্যে এই জিনিসটা হয়। আচ্ছা, এবার কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জলের গড় আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে তোমাকে বলছে 0 থেকে 4, এই 0 থেকে 4-এর মধ্যে জলের গড় আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, মানে গামাটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। একদম কিছুই না, তোমাকে যেহেতু সব ভ্যালু বলে দিয়েছে সেগুলো তুমি ইউজ করো, তোমার আনসার চলে আসবে। তাহলে তুমি কি জানো? কোশ্চেন নাম্বার 3 কি জানো বলো? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা টেম্পারেচার তোমার, ঠিক আছে? এই টেম্পারেচারের ডেন্সিটি ভলিউম বলেছে, তাই না? তাহলে V4 লিখলাম, 4 ডিগ্রিতে 4 লিখলাম, 99.8 সেন্টিমিটার কিউব। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভলিউম লিখলাম V0, 100 সেন্টিমিটার কিউব। এইবার তোমাকে কি বলেছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা যাই, মানে এইটা তোমার ইনিশিয়াল টেম্পারেচার কনসিডার করো, এটা তোমার ফাইনাল টেম্পারেচার কনসিডার করো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 4 ডিগ্রি সেলসিয়াসে যাও, বা যে কোনো একটা যেমন এখানে, তার ক্ষেত্রে তোমার যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা কত সেটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারলে? তাহলে করো। তাহলে ভলিউমের চেঞ্জ হবে, তাহলে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম ইন্টু গামা ইন্টু টেম্পারেচারের চেঞ্জ। তোমাকে ভাই গামাটা বের করতে হবে, তাহলে গামা ইকুয়াল তুমি কি লিখবে? VF মাইনাস VI ডিভাইডেড বাই VI ইন্টু ডেল্টা টি মানে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে দেখো সব কিছু পুট করে দাও, তাহলে তোমার কিন্তু আনসার চলে আসবে। তাহলে VF এইটা কিন্তু এখন তোমার কাছে ফাইনাল, আর এইটা তোমার কাছে এখন কি ইনিশিয়াল, তাই না? তাহলে ফাইনাল এর ক্ষেত্রে দেখো VFটা কত হয়? VF মানে এখানে V4, রাইট? তাহলে V4 তোমার এখানে বলে দিয়েছে 99.8 সেন্টিমিটার কিউব। জিনিসটা কি বোঝাতে পারছি? কারণ কি তুমি 0 থেকে 4 ডিগ্রিতে আসছো, তার ফলে তোমার গড় আয়তন প্রসারণ গুণাঙ্ক কত সেটা বের করতে হবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের যে ভলিউম হবে সেটাই তোমার কি ফাইনাল ভলিউম হবে। কারণ এখান থেকে এখানে এসছো, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। বুঝতে পারলে? আর এর ক্ষেত্রে দেখো তুমি V0 পেয়েছো, এটা মানে তোমার VI, সেটা কত তোমার 100। ক্লিয়ার হয়েছে? তাহলে VF মানে V4, তাহলে এরকম লিখতে পারো তুমি V4 মাইনাস V0 ডিভাইডেড বাই হ্যাঁ ঠিক আছে, V0
ইন্টু টি এফ মাইনাস টি আই। ক্লিয়ার হয়েছে? বা তুমি 0.4 দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু তোমাকে বুঝতে হবে। তাহলে V4 মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভলিউম, সেটা কত বলো? 99.8 সেন্টিমিটার কিউব, মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভলিউম 100 ডিভাইডেড বাই, দেখো 100 ইন্টু টিএফ। টিএফ কত বলো? ফাইনালটা 4 আর ইনিশিয়ালটা কত বলো? 0 হলো। তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করো, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে দেখো, এটা যদি ক্যালকুলেট করো তুমি, তাহলে 99.8 মাইনাস 100.2 ভাজিত 100 ভাজিত 4, তার মানে এটা আসছে তোমার মাইনাস 0.0005, এটা গামা, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস। এইটা তোমার আনসার। এইখানে যে নেগেটিভ সাইনটা আসলো, নেগেটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে সেটা তোমাকে বুঝতে হবে। অ্যাকচুয়াল আনসার কিন্তু এটাই হবে তোমার, ঠিক আছে? এই নেগেটিভটাও থাকবে এখানটায়। আচ্ছা, এখানে দেখো কি বলতে চাইছে, যখন তুমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে আসছো, তখন কিন্তু তোমার মানে এই যে মানে ভলিউম যে কোএফিসিয়েন্টটা, মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালুটা যে নেগেটিভ, এটা রিপ্রেজেন্ট করছে তুমি যখন টেম্পারেচার বাড়িয়েছো তখন কি তার ভলিউম কমে গেছে, কমে যাবে, বুঝতে পারলে? মানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে যদি তুমি তার ভলিউম করো তখন কিন্তু তার ভলিউম কমবে, ভলিউম কমবে, তার ডেনসিটি বাড়বে, বুঝতে পারলে? তাই এটাই রিপ্রেজেন্ট করছে নেগেটিভ সাইনটা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, তোমাদের আনসারটা কি করেছে দেখি, পজিটিভ লিখেছে নাকি? হ্যাঁ, পজিটিভ লিখেছে। পজিটিভটা আমি বলবো এখানে নেগেটিভ আনসারটাই লেখো, মানে নেগেটিভটা লেখো, তাহলে নেগেটিভটা দিয়ে দিলে তাতে কোনো অসুবিধা নেই, পজিটিভও তুমি বলতে পারো, মানে গামার মানটা এত আসবে, বাট ওই নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে তুমি যদি আসো তাহলে কি তোমার ভলিউমটা কমবে। দেখো এইখান থেকে তুমি বুঝতেই পারছো ভলিউম কমে যাবে। অ্যাকচুয়ালি এইখানটায় যে সলভটা করেছে সে এইভাবে করেছে, হয়তো 4 মানে এটাকে তোমার ইনিশিয়াল ধরে নিয়েছে, এটাকে ফাইনাল ধরেছে, বাট আমাদের তো অ্যাকচুয়ালি বের করতে বলেছে এইখানটায় না, এটা ইনিশিয়াল এটা ফাইনাল, সো আমি যেটা করেছি সেটা করাটাই উচিত। ওকে, এখানে নেগেটিভ সাইনটা তুমি দাও। আচ্ছা, জিনিসটা বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে, একটি কাচের পাত্রের কত অংশ পারদ দ্বারা পূর্ণ করলে পাত্রের ফাঁকা অংশের আয়তন উষ্ণতা নিরপেক্ষ হবে? দেওয়া আছে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও কাচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। কি বলেছে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। একটা কাচের পাত্রের কত অংশ পারদ দ্বারা পূরণ করলে, একটা কাচের পাত্র রয়েছে, এবার একটা কাচের পাত্র বলছে কত অংশ পারদ দ্বারা পূর্ণ করলে পাত্রের ফাঁকা অংশের আয়তন উষ্ণতা নিরপেক্ষ হবে। তাহলে তুমি এতখানি পারদ দ্বারা পূর্ণ করেছো, সাপোজ কথার কথা বলছি, এতখানি তুমি পারদ দ্বারা পূর্ণ করেছো, ঠিক আছে? তাহলে এই যে ফাঁকা অংশটা, এখান থেকে এটুকু তোমার ফাঁকা অংশ, এখান থেকে এটুকু তোমার ফাঁকা অংশ, তাহলে এটা এই ফাঁকা অংশটা বলছে উষ্ণতা নিরপেক্ষ হবে, মানে উষ্ণতার উপর নির্ভর করবে না। নিরপেক্ষ মানে উষ্ণতার উপর নির্ভর করবে না, বুঝতে পারলে? যে দেওয়া আছে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও কাচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, মানে কাচের আলফাটা তোমার বলে দিয়েছে আর পারদের তোমার গামা বলে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে বের করা যাক কত অংশ হবে, ঠিক আছে? কত অংশ তোমার তাহলে মানে কত অংশ কি কি পারদ দ্বারা পূর্ণ আছে, ওকে, সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, আচ্ছা, তাহলে আমি কি বললাম, একটা পাত্র তুমি কনসিডার করেছো, সাপোজ একটা পাত্র, ওকে, এই পাত্রের এইটুকুনি অংশ সাপোজ ধরো তুমি পারদ দিয়ে পূরণ করে দিয়েছো, তাহলে এইটুকুনি পারদ দ্বারা পূর্ণ রয়েছে, এটা মার্কারি Hg, ওকে, আর এইটুকুনি কিন্তু পুরোটা ফাঁকা রয়েছে, এটা ফাঁকা রয়েছে, এটা ওকে, এখানে কিছুই নেই, ফাঁকা। আচ্ছা, তাহলে
আমি এখানে সাপোজ কনসিডার করে নিচ্ছি এইখান থেকে যে পারদ দিয়ে পূর্ণ করেছো তুমি তার ভলিউম সাপোজ এক্স ধরলাম, এক্স সেন্টিমিটার কিউব কনসিডার করলাম, আর এইটুকুনি ভলিউম আমি সাপোজ কনসিডার করলাম ভি সেন্টিমিটার কিউব, বা যা খুশি এক্স প্রাইম, এক্স প্রাইম তুমি যেমনভাবে ধরবে তেমনই হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার কোশ্চেনটা কি বলেছে দেখো, এই যে ফাঁকা অংশটার যে ভলিউম এটা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। এর কথার মানে কি? উষ্ণতা নিরপেক্ষ মানে উষ্ণতার উপর ডিপেন্ড করে না, তাই তো? মানে উষ্ণতা যাই হোক না কেন সেটা ভাই একই থাকবে। উষ্ণতা যেমনই চেঞ্জ হোক না কেন এইটুকুনির ভলিউম কিন্তু একই থাকবে। কথাটা বুঝতে পারছো আমার? তাহলে উষ্ণতা মানে সকল উষ্ণতায় এর যে ভলিউম আয়তন সেটা কিন্তু সেম থাকবে। এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটার আয়তন কিন্তু সকল উষ্ণতায় সেম থাকবে। তাহলে কোশ্চেন কিন্তু এটা বলছে যদি এটা হয় এটা কখন পসিবল? সকল উষ্ণতায় আমি তোকে টেম্পারেচার দেব, কিন্তু বলছে সকল উষ্ণতায় এর যে ভলিউম সেটা রিমেন আনচেঞ্জ থাকবে। তাহলে সেটা তুমি কি করে করতে পারো? সেটা তখনই পসিবল এই যে মার্কারিটার যদি তুমি আয়তনের প্রসারণ আর যে এই যে কাচের যে প্লেট বা কাচের যে পাত্র তুমি নিয়েছো, কাচে বলেছে না? হ্যাঁ কাচ বলে, যাই বলুক না কেন কোনো অসুবিধা নেই তাতে। তাহলে মানে এই যে কাচের যে আয়তনের প্রসারণ আর মার্কারির যে আয়তনের প্রসারণ তারা যদি সমান হয় তবেই কিন্তু সকল উষ্ণতায় এর যে ভলিউমটা, ফাঁকা জায়গার যে ভলিউমটা সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। কথাটাকে আমি ঠিক বুঝতে পারলাম? দেখো ধরো টেম্পারেচার বাড়ালাম আমি, তাহলে এর যতখানি এক্সপ্যানশন হবে এও যদি ঠিক ততখানি এক্সপ্যানশন করে তাহলে কি হবে? তাহলে এটা সবসময় ফিক্স থাকবে না এইটুকুনিতে। মানে এইটুকুনি কি, ধরো এটা বাড়লো এটা তো ততখানি বাড়বে রে বাবা। কথাটা বোঝো ভালো করে, দেখো আমি এটাকে বোঝাই ভালো করে, এইদিকে আমি দেখাই তোমাকে। হ্যাঁ ধরো পাত্রটা তো এরকম, ধরো এখান থেকে এইটুকুনি এরকম ছিল, দিয়ে এক্সপ্যানশন করার দরুন এটা এতখানি হয়ে গেছে, বেড়ে গেছে কিছুটা। ভালো করে বোঝো, এইখানে যে তোমার লিকুইডটা ছিল মানে সরি এই যে এইচজি ছিল, ঠিক আছে অসুবিধা নেই, এই যে এইচজিটা মার্কারি, এই মার্কারিটা ধরো কিছুটা পরিমাণ বেড়েছে, মানে এইটুকুনি পরিমাণ বেড়েছে মার্কারিটা, এক্সপ্যানশন হয়েছে। এবার যদি তোমার এই পাত্রটাও যদি ঠিক এইটুকুনি পরিমাণ এক্সপ্যানশন ঘটায় মানে এইদিকে কিছুটা বাড়বে নিশ্চয়ই। তাহলে দেখো আলটিমেট এইটুকুনি কিন্তু রিমেন আনচেঞ্জ থাকছে। কথাটা কি বোঝাতে পারছি আমি? মানে এইদিকে যতখানি বাড়ছে পারদের, ঠিক আছে, তোমার এই যে পাত্রটাও যদি ঠিক ধরো এটা এতখানি বেড়েছে, তোমার এতখানি বেড়েছে, এতখানি ভলিউম বেড়েছে, তাহলে তুমি যদি এই ডেল্টা ভি পরিমাণে যদি এখানে বাড়াতে পারো মানে বাড়ে, তবেই কি ডেল্টা ভি যদি বাড়ে তবেই কিন্তু এইটুকুনির যে স্পেস মানে ভলিউম সেটা আনচেঞ্জ থাকবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি শর্তানুসারে বলতেই পারো, দেখো ফিজিক্সটা বুঝতে হবে, ফিজিক্সটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবে। তাহলে তুমি এখানে বলতে পারো পারদের যে আয়তন প্রসারণ আর পাত্রের যে আয়তন প্রসারণ তারা যদি সমান হয় তাহলে সেটা কি, সাপোজ ভি জি প্রাইম মাইনাস সরি জি না দিয়ে মার্কারি তো এইচ জি লিখে দিচ্ছে মাইনাস ভি এইচ জি ইকুয়াল টু কাচ মানে গ্লাস দিয়ে দিই, গ্লাস মাইনাস জি। মানে এইটা যদি হয় শর্তানুসারে এটাই হবে। এটা হলে তবেই পসিবল সকল উষ্ণতায় তার ভলিউম কিন্তু সেম থাকবে যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়। এটা কি তোমরা বুঝতে পেরেছো? দেখো ভালো করে বোঝো জিনিসটা, মানে যতটা পরিমাণ মার্কারি ইনক্রিজ করবে ঠিক ততটা পরিমাণ যদি পাত্রও ইনক্রিজ করে তাহলে তো সেম পরিমাণ ইনক্রিজ করলো, তাই না? তাহলে যে রেস্ট অফ যেটুকুনি পড়ে আছে সেটা কিন্তু আনচেঞ্জ থেকে গেল, তাই না? সেটাই এখানে বলতে চাইছি, আর কিছুই না, এইটুকুনি শেষ। এইটুকুনি ভালো করে বুঝলেই হয়ে যাবে। তাহলে ভলিউমের চেঞ্জ, তাহলে তুমি ইনিশিয়াল ভলিউম কি ধরেছো দেখো, এখানে আমি এক্স কনসিডার করে নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে তুমি ভি এইচ জি কনসিডার বলেছো, ভি এইচ জি মানে তুমি এক্স বলছো, ঠিক আছে? তাহলে সেটা কি হয়, এক্স ইন্টু এটা তোমার ইনিশিয়াল ভলিউম
যে পারদটা, সেই পারদের কী হবে তাহলে ভলিউম মানে আয়তন পোষণ গুণাঙ্ক হবে। তাহলে পারদের আয়তন পোষণ গুণাঙ্ক সাপোজ গামা এইচ জি কনসিডার করছি আমি, গামা এইচ জি ইন্টু টেম্পারেচারের চেঞ্জ, সেটা আমি ডেল্টা টি বলছি, ইকুয়াল টু গ্লাসের ক্ষেত্রে কী হবে দেখো, গ্লাসের ভলিউম আমি ভি কনসিডার করে দিয়েছি, মানে ভি জি ইউ তুমি এখানে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ইন্টু গামা জি, মানে গামা জি হচ্ছে তোমার কি আয়তন পোষণ গুণাঙ্ক গ্লাসের ক্ষেত্রে, ইন্টু টেম্পারেচারের চেঞ্জ, টেম্পারেচারের চেঞ্জ তো সেম হবে। তাহলে এখানে ডেল্টা টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুতরাং কি বলো বলো, সুতরাং এক্স ইকালে তুমি বলবে যে গামা জি বাই গামা এইচ জি ইন্টু ভি। তাহলে গামা জি কত গ্লাসের ক্ষেত্রে, গ্লাসের ক্ষেত্রে হ্যাঁ, তাহলে এইখানে দেখো তোমার কিন্তু আলফা বলে দিয়েছে, তাহলে তুমি কি লিখবে 3 ইন্টু আলফা লিখবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তুমি লিখবে 3 ইন্টু আলফা ডিভাইডেড বাই মার্কারির ক্ষেত্রে যে গামাটা সেটা কত বলে দিয়েছে 1.82 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.82 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 পার ডিগ্রি সেলসিয়াস, কোনো অসুবিধা নেই। সুতরাং আচ্ছা এখানে ভি রয়েছে একটা, সুতরাং এক্স এখানে তুমি বলবে 3 ইন্টু কী ছিল বলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 1.82 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটাকে কাটাকাটি করলে তোমার কিন্তু আনসার চলে আসবে। ওকে, এটাকে কাটাকাটি করলে তোমার কি আনসার আসছে দেখো, এটা একটুখানি করি, আচ্ছা একটুখানি আগে সিম্পলিফাই করি তাহলে বেশি সুবিধা হবে, তাই না? তাহলে এইখানে এইটা তুলে এইখানে আমি 100 লিখতে পারি, তাহলে যদি 100 লিখি 3 আটা 24 রাখলাম ডিভাইডেড বাই 1 8 2 রাখলাম, ওপরে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 6 আবার দুটো শূন্য রয়েছে, তাহলে +2 হবে, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 4 হবে, আবার নিচে 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে আর লেখার প্রয়োজন নেই। ওকে, তাহলে 24 ভাগ যদি আমরা 182 করি, 24 ভাগ 182, এটাকে আমরা আকারে কী করে লিখব, আচ্ছা এটা যদি আমি ক্যালকুলেটারে পুট করি তাহলেই ভালো হবে, তাহলে তুমি বুঝতে পারবে। আবার এখান থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 24 ভাজিত 182, 12/91 কত আসছে 12/91, মানে 2 দিয়ে কাটাকাটি করছে, 12/91 বুঝতে পারলে? তাহলে এত ইন্টু ভি, এত ইন্টু ভি, এত ইন্টু ভি, তাহলে কত পার্সেন্ট দেখো যে 12/91%, মানে 12/91 অংশ। তোমার আনসার কত বলেছে দেখো 12/91 অংশ। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমার কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও। হ্যাঁ, তো নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।